হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমরা সমাধান করব পেট্রোবাংলা সহকারী কর্মকর্তা প্রশাসনের প্রশ্ন সমাধান নিয়ে। তো আজকে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাটি। তো প্রথমে ম্যাথ অংশটি নিয়ে আলোচনা করব। তো এই পার্টে থাকছে ম্যাথ। তো গুলজার বর্তমান বয়স বছর। ১০ বছর আগে গুলজারের বয়স যা ছিল, মাইনুলের বর্তমান বয়স তার দ্বিগুণ। অর্থাৎ ১০ বছর আগে গুলজারের বয়স ছিল -১০। তো মাইনুলের বর্তমান বয়স তার দ্বিগুণ, অর্থাৎ -10 ইনটু 2। ৪ বছর পরে এদের দুজনের বয়সের সমষ্টি কত হবে? ৪ বছর পরে এদের দুজনের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি। অর্থাৎ মাইনুলের বয়স যদি আপনার গুলজারের বয়স আগে যা ১০ বছর আগে যা ছিল, অর্থাৎ গ-১০ তার থেকে দ্বিগুণ, অর্থাৎ 2 ইনটু এর সাথে 2 গুণ হবে। তো 2 গ-20 বছর। ৪ বছর পরে তাদের দুজনের বয়সের সমষ্টি হবে। ৪ বছর পর দুজনের সাথে ৪ বছর যোগ হয়ে যাবে। তো গুলজারের বয়স ছিল আপনার বর্তমান বয়স গ+4 এবং হইতেছে যে মাইনুলের যে বর্তমান বয়স হচ্ছে 2 গ-20, মানে ওই যে উপর থেকে যেটা পেলাম। তো এটা থেকে তার সাথে 4 যোগ হবে। তো 3 গ-12 উত্তর। জুবাইরের মাইল ঘন্টা মানে পার ঘন্টা মাইল পার ঘন্টা বেগে নোয়াখালী থেকে কুমিল্লা পৌঁছালো। এরপর সে 1.5 ক 1.5 ক মাইল পার ঘন্টা বেগে কুমিল্লা থেকে ঢাকা গেল। তো মাইল বেগে, আর দ্বিতীয়টা উল্লেখ করে দিচ্ছে যে 1.5 মাইল, মানে কর 1.5 গুণ, অর্থাৎ 1.5 ক মাইল বেগে যদি নোয়াখালী থেকে কুমিল্লার দূরত্ব কুমিল্লা থেকে ঢাকার দূরত্বের দ্বিগুণ হয়, তাহলে সম্পূর্ণ ভ্রমণের জন্য জুবাইর এর গতি কত ছিল? সম্পূর্ণ ভ্রমণের জন্য জুবাইরের গতি কত ছিল? তো আমরা জানি কি গড় গতিবেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো মোট অতিক্রান্ত দূরত্ব ডি, এবং আরেকটা দূরত্ব হচ্ছে দ্বিগুণ, ঢাকা দূরত্ব হচ্ছে দ্বিগুণ, তো 2D। তো মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3D। তো 3D ভাগ কত সময় লেগেছে, অর্থাৎ ক বেগে যেহেতু মাইল পার ঘন্টা, তো 2D মাইনাস হইতেছে মোট সময় হইতেছে যে লাগছে আপনার 2D, মানে 2D দূরত্ব অতিক্রম করতে লাগছে হইতেছে যে এ, আর হইতেছে যে আরেকটা লেগেছে আপনার 2D, ওই দেড়কে আর কি কনভার্ট করেছে। তো দেড়কে কনভার্ট করে 3 হয়ে গেছে। তো 2D মাইনাস বাই হইতেছে 3A, তো 3D উপরে হইতেছে মোট দূরত্ব বাই সময়, নিচে হইতেছে যে 8D/3A 9A/8, অর্থাৎ উত্তর হচ্ছে 9K, মানে যেহেতু 9A ধরা হয়েছে, কর বদলে এ ধরা হয়েছে। তো 9K মানে 9 ক বাই হইতেছে 8 মাইল, মানে গড় গতি ছিল 8 মাইল পার ঘন্টা। তো এটাই হচ্ছে। আর মোট সময়টা অনেকে হয়তো না বুঝতে পারেন। তো মোট সময়টা হচ্ছে নির্ণয় করা হয়েছে যে দূরত্বটা অতিক্রম করা হয়েছে। তো দূরত্ব অতিক্রম করতে যে মানে কত সময় লেগেছে, তো ওইটার উপর দূরত্বটা নির্ণয় করা হয়েছে। তো পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কোয়েলের মোট বাৎসরিক বেতন। কোয়েলের, মনে করেন যে কোয়েল মল্লিক, তো কোয়েলের মোট বাৎসরিক বেতন হচ্ছে 7,50,000 টাকা। সে বর্তমানে চাকরি ছেড়ে একটি বিক্রয় কর্মীর চাকরিতে যোগ দেবে, যেখানে তার বাৎসরিক মূল বেতন হবে 4,50,000 টাকা। এছাড়াও প্রতিটি পণ্য বিক্রির জন্য সে বিক্রয় মূল্যের উপর 15% কমিশন পাবে। যদি প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 7,500 টাকা হয়, তাহলে বছরে কমপক্ষে কতটি পণ্য বিক্রয় করলে চাকরি পরিবর্তনের জন্য তার কোনো আর্থিক ক্ষতি হবে না? অর্থাৎ ওই 7,50,000 টাকা উঠাতেই হবে, লাভ হোক আর না হোক, কিন্তু যাতে মনে করেন যে আপনার লস না হয়। অর্থাৎ 7,50,000 টাকা মূল্যের বেচা কিনা করতেই হবে, তার বেতন সহ এবং তার যে কমিশন সহ এটা পেতেই হবে। তো যে মনে করি কোয়েলকে এক্স সংখ্যক পণ্য বিক্রি করতে হবে, মানে আমরা তো পণ্যটা আনসার্টিন, তাই না? পণ্য বিক্রির তো কোনো লিমিটেশন নাই। তো প্রশ্ন বলতে হচ্ছে 4,50,000 টাকা তো ফিক্সড বেতন, তার বছরে ফিক্সড বেতন, এটা তো আর কমা বাড়ার সম্ভাবনা নাই। তো বাড়বে যেটা, সেটা হচ্ছে পণ্য বিক্রি করে। তো 15% প্রতিটা পণ্যের মূল্য, মনে করেন যে একটা ফিক্সড দোকানে চাকরি করে। তো দেখা যাচ্ছে যে এখানে বাটন ফোন, দেখা যাচ্ছে প্রতিটা বাটন ফোনের টাকা হচ্ছে আপনার 7,500, মানে যে কোনো একটা জিনিস হতে পারে। তো একটা ফোন দেখা যাচ্ছে যে 7,500 টাকা। তো প্রতিটা ফোনের উপর ফিক্সড, যেহেতু সব পণ্যের দাম একই, 15% করে। তো এইটা সমান সমান 7,50,000 টাকা হতেই হবে। তো এক্স সমান সমান এইখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 267টি। 267টি দেখা যাচ্ছে যে ফোন বিক্রি করলে আপনার এই পরিমাণ লাভ হবে। যেহেতু এই যে এখানে যেহেতু পয়েন্ট আসে, সেহেতু এই যে এখানে ভ্যারিয়েবল চিহ্ন দিচ্ছে, মানে ভগ্নাংশ রেখে এটা পূর্ণাঙ্গ ধরছে, মানে 266 পয়েন্ট সামথিং হয়তো। তো ওইটা ফিল আপ করতে গিয়ে 267টা বিক্রি করা লাগবে এই আর কি। উত্তর 267টি। একটি লবণে লবণ ও পানির অনুপাত 3:4। অপর একটি দ্রবণে লবণ ও পানির অনুপাত 5:2। দ্বিতীয় দ্রবণটির সাথে প্রথম দ্রবণটি কি অনুপাতে মিশালে নতুন দ্রবণে লবণ ও পানির অনুপাত সমান হবে? লবণ এবং পানির অনুপাত সমান হবে। তো প্রথম যে অনুপাত দিয়ে আছে, তো প্রথম এবং দ্বিতীয় অনুপাতের প্রথম অংশে, মানে অর্থাৎ 3 হতেছে যে বোঝাইতেছে লবণ, এবং দ্বিতীয় অংশে অর্থাৎ 4 হচ্ছে পানির অনুপাত। তো 3 এবং 4, আর দ্বিতীয় অংশে আছে হচ্ছে 5:2। তো অ্যাপ্লাইং ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট, তো মিক্সার অন সল্ট হতেছে আপনার সল্ট। তো এইখানে আপনার ক্যালকুলেশনটা এমনভাবে করতে হবে যে জিনিসটা যাতে ব্যালেন্স হয়ে যায়। তো 3 আপনার অনুপাত 4, সেটার সাথে 2 গুণ করা হয়েছে, তাহলে 6:8 হয়েছে। আর হচ্ছে যে সল্ট ইনটু ওয়াটার, তো পরের যে অনুপাতটা দিয়ে আছে 5:2, তো এর সাথে 2 গুণ করা হয়েছে, তাহলে 10:4। ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে আপনার কি দাঁড়াচ্ছে, তো মিক্সার সল্ট ওয়াটার হতেছে যে মিক্সার সল্ট, মানে আপনার নতুন যে অনুপাতটা মিক্স করতে হবে সেটার অনুপাত হচ্ছে 1:1, মানে নতুন যে অনুপাতটা হবে আপনার প্রিফারেবল অনুপাত, সেটা হতেছে যে সমান হবে। তো এটার সাথে 7 গুণ করলে 7:7 হতেছে। তো ফাইনালি সল্ট এবং ওয়াটার হচ্ছে যেটা দাঁড়াচ্ছে, মানে অনুপাত সমান হবে। তো সল্টের এবং অনুপাত দাঁড়াচ্ছে আপনার 3:1।
তো এটির যেটি উত্তর হবে তাহলে 3:1। তো আপনারা এটা একটু পজ করে দেখে নেবেন। তো প্রতিটা অঙ্ক একটু পজ করে দেখে নেবেন, যারা একটু স্লো বোঝেন তো তারা একটু পজ করে দেখে নেবেন বোঝার সুবিধার্থে। আমি দ্রুত আলোচনা করে যাচ্ছি যাতে ভিডিও ছোট থাকে। একটি পাত্রে 40টি চকলেট আছে, যাদের 30টি বিদেশি এবং 20টি চিনিমুক্ত। পাত্রে সর্বোচ্চ কতটি চকলেট বিদেশি এবং চিনিমুক্ত উভয়ই হতে পারে? একটি পাত্রে 40টা চকলেট আছে টোটাল, তার ভিতরে আপনার হচ্ছে কি 30টা বিদেশি এবং 20টি চিনিমুক্ত, ঠিক আছে? তো পাত্রে সর্বোচ্চ কতটি চকলেট বিদেশি এবং চিনিমুক্ত উভয়ই হতে পারবে? উভয়ই হতে পারবে অর্থাৎ হচ্ছে যে if all sugar অর্থাৎ 20 সুগার ফ্রি চকলেটস আর অলসো ফরেন, তো দেন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ চকলেটস দ্যাট আর বোথ ফরেন অ্যান্ড সুগার ফ্রি ইজ মানে 20। অর্থাৎ 20টা দেখেন, 30টা বিদেশি যদি হয় এর ভিতর কিন্তু 20টা আছে, 20টা কমন, ঠিক কিনা? তো 30টা বিদেশির ভিতর মনে করেন যে 20টা চিনি মুক্ত আর 10টা হচ্ছে চিনি যুক্ত। তো সর্বোচ্চটা চেয়েছে সর্বোচ্চ কতটি চকলেট বিদেশি হবে এবং চিনি মুক্ত উভয়ই হতে পারে। তো কন্ডিশন হচ্ছে সর্বোচ্চ কতটি চকলেট চিনি মুক্ত হইতে হবে আবার বিদেশি চকলেটও হইতে হবে। তো যেহেতু 30টা আছেই সেহেতু ওই আপনার 20টা চিনি মুক্ত নিলেও তো সমস্যা হচ্ছে না, কারণ বিদেশি তো 30টা, কম নাই। যদি বিদেশি 10টা হতো এবং চিনিমুক্ত 20টা হতো তাহলে 10টা হতো, কারণ চিনিমুক্ত বাট চিনিমুক্ত অনেক বাট বিদেশি না সেগুলা, ঠিক আছে? তো এখানে এইভাবে করবেন। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো এটা আপনারা ওই যে সূত্র আছে না, একটা সূত্র আছে যে 10% বৃদ্ধি পেয়েছে কতবার, পি প্লাস কিউ, মানে প্লাস পি প্লাস কিউ প্লাস মাইনাস হচ্ছে যে এখানে যেহেতু দুইটাই বৃদ্ধি পেয়েছে সো প্লাসে প্লাসে প্লাস পি কিউ বাই 100। তো এই সূত্র দিয়েও করতে পারেন আপনারা। তো দেখা যাচ্ছে তাহলে 10 প্লাস 10 প্লাস হচ্ছে পি কিউ বাই 100 অর্থাৎ 10 কিন্তু 10 বাই হচ্ছে 100, তো কাটাকাটি করলে 1 থাকবে, তো 10 প্লাস 10 প্লাস হচ্ছে 1। তো এই যে সূত্র অ্যাপ্লাইং এসপিআর কনসেপ্ট, তো এই যে এখানে দেখা দিয়েছে। তো 10 প্লাস 10 প্লাস হচ্ছে 10 ইন্টু 10, এটা কিন্তু সূত্র, যেহেতু দুইটাই বৃদ্ধি পেয়েছে তো দুইটার আগেই প্লাস চিহ্ন বলবে। যদি একটা বৃদ্ধি পেয়ে তো দৈর্ঘ্য যেমন একটা বৃদ্ধি পায় একটা প্রস্থ কমে যায়, তো সেই ক্ষেত্রে আপনার যেটা বৃদ্ধি পাবে সেটা প্লাস আর যেটা কমে যাবে সেটা এখানে মাইনাস হবে। তো এইখানে ক্ষেত্রে সেটি হবে আপনার হচ্ছে 10 ইন্টু 10। তো এইখানে যেহেতু বৃত্ত তো এখানে দুইটাই বৃদ্ধি বৃদ্ধি পাবে, আর এটা দুইবার নিয়ে কারণ এই কারণেই পাই আর স্কোয়ার স্কোয়ার কিন্তু আর স্কোয়ার আছে, তো এখানে কিন্তু দুইবার বৃদ্ধি পায়। তো টোটালি বৃদ্ধি পাবে 21%, কাটাকাটি করলে এখানে দেখবেন যে 21% দাঁড়াচ্ছে। তো এটা আপনার সায়েন্স শর্টকাট ম্যাথ অথবা আপনার কাইরোসের ম্যাথ সব কিছুতেই আপনার এই কনসেপ্টটা দিয়ে আছে। আপনারা পার্সেন্টেজ শতকরা অঙ্ক করলেই পেয়ে যাবেন। তো 7 নম্বর যেটি অঙ্ক, একটি বাক্সে কিছু বিস্কুটের প্যাকেট আছে, এর মধ্যে 60% প্যাকেটের প্রত্যেকটির ওজন 250 গ্রাম। একটি বাক্সে কিছু বিস্কুটের প্যাকেট আছে, কতগুলো বিস্কুট আমাদের বলে নাই। অবশিষ্ট প্যাকেটটির ওজন 750 গ্রাম। 750 গ্রাম প্যাকেট সমূহের মোট ওজন বাক্সে থাকা সকল প্যাকেটের মোট ওজনের কত অংশ হতে? প্রত্যেকটির ওজন 250 গ্রাম এবং অবশিষ্ট প্যাকেটটির ওজন 750 গ্রাম। প্যাকেটের প্রত্যেকটি ওজন 250 গ্রাম দিয়ে আছে, আর 750 গ্রাম প্যাকেট সমূহের মোট ওজন বাক্সে থাকা সকল প্যাকেটের মোট ওজনের কত অংশ? তো এইখানে দেখা যাচ্ছে টোটাল ওয়েট কত? তো টোটাল ওয়েট 250 গ্রাম প্যাকেট হতেছে আছে 250 গ্রাম প্যাকেট আছে হতেছে 60%, তো 0.60, অর্থাৎ ওই নিচে 100 ভাগ দিয়ে ভাগ দিলে ওই 0.6 আসে। তো 0.6 ইন্টু হতেছে 250 ইন্টু হতেছে এন। তো এত এন মানে এটা এন একটা সংখ্যা ধরছে যে নিউটন মানে ভর আর কি ওজন হিসেবে ধরছে, তো এনকে একটা হিসেবে ধরছে। টোটাল ওয়েট হইতেছে যে কি 750 গ্রাম, তো বাকি 40% হচ্ছে 750 গ্রামের প্যাকেট। তো 40% অর্থাৎ 40 ভাগ 100 অর্থাৎ হচ্ছে 0.4 দাঁড়ায়। তো 0.4 ইন্টু 750 ইন্টু এন, তো 300 এন। অর্থাৎ 60%-এর মানে অনেক 250 গ্রামের প্যাকেট 60% হইলেও কিন্তু ওজনে যে কম 250 গ্রাম, তো এটা তো ওজনে কম। তো এখানে দাঁড়াচ্ছে কত 150 300 অর্থাৎ যদি আপনি অনুপাত করেন তাহলে কত দাঁড়াইতেছে মানে 1:2 অর্থাৎ হইতেছে যে সরি তোর মোট ওজনের দাঁড়াচ্ছে, তাহলে মোট ওজন দাঁড়াচ্ছে 450 গ্রাম। তো রিকোয়ার্ড ফ্র্যাকশন হতেছে 300 বাই হইতেছে যে 300 প্লাস হতেছে 150, তো 2/3। যেহেতু 70% যে 750 গ্রামের প্যাকেটগুলো আছে ওইটার অনুপাতটা জানতে চাচ্ছে যে টোটাল ওজনের কত অংশ। তো টোটাল ওজন যেহেতু 300 এবং 150, তো 450, আর হচ্ছে যে আপনার প্যাকেটের ওজন হচ্ছে 300 গ্রাম, মানে 700 গ্রামের প্যাকেটের ওজন হচ্ছে 300 নিউটন, মানে একক আর কি, এন দিয়ে একক বোঝাইছে ইউনিট। বাইকে বসা একজন যাত্রী দেখলো যে প্রতি 2 মিনিটে 41টি বিদ্যুৎ খুঁটি গুনতে পারে। প্রতি 2 মিনিটে যদি বৈদ্যুতিক খুঁটি একটি থেকে অপরটি দূরত্ব 100 মিটার হয়ে থাকে তাহলে প্রতি ঘন্টায় বাইকের গতিবেগ কত ছিল? অর্থাৎ ওই যে আমরা জ্বালানা দিয়ে তাকায় দেখলে কি হয়, তাকায় দেখলে দেখা যায় না যে বাসে জ্বালানা দিয়ে, এটা যদিও বাইক বলছে, তো বাস জ্বালানা দিয়ে দেখা যায় কি মানে সাই সাই করে এক একটা খুঁটি অথবা আপনার গাছ অতিক্রম করছে। তো বিদ্যুতের খুঁটি সাধারণত একটা দূরত্ব অন্তর অন্তর হয়। তো 100 মিটার যদি হয় তাহলে মোট অতিক্রম করছে কত দূরত্ব? তো 41টা খুঁটি যেহেতু অতিক্রম করছে, তো 41টা খুঁটি হইলেও যে মাঝের অংশ প্রতি 2 মিনিটে অতিক্রম করছে 41টা খুঁটি। তো এখানে হচ্ছে 41 ইন্টু 100 ইন্টু হইতেছে 60, তো হইতেছে আপনার বাই হইতেছে যে 200 ইন্টু 1000, যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তো প্রতি ঘন্টায় বাইকের তো কিলোমিটার চেয়েছে সেহেতু 1000 দিয়ে ভাগ, যেহেতু আগের উপরেরটা তো মিটারে দেওয়া তাই না, তো 100 মিটার দূরত্ব দেওয়া আছে, তো এটাকে কিলোমিটার কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ দিতে হবে।
তো 1000 ইন্টু 2 মিনিটও যেহেতু অতিক্রম করছে, তো সেহেতু এইখানে তো 2 দিয়ে আপনার 2 মিনিটের অনুপাত দেখাইছে। তো 1 মিনিটের জিনিসের সাপেক্ষে আমাকে চিন্তা করতে হবে এবং উপরে যে 60 গুণ হয়েছে, তো এটা হচ্ছে আসলে 60 মিনিটের যেটা দেয়া ওটা থেকে আমাদের আওয়ারে কনভার্ট করতে হবে। তো উপরে 60 চলে গেছে। তো এই কারণে 41 ইন্টু 100 ইন্টু 60 বা হইতেছে 2 ইন্টু 1000। তো এটা এখানে শর্টকাট করে দেখিয়েছে। আপনারা ওই আপনারা কি এককের অঙ্কগুলার মানে ঐকিক নিয়মের অনুযায়ী করবেন, ওইখানে এমনি পাবেন। আবার স্পিড সমান কি? স্পিড সমান জানি মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বা হইতেছে আপনার সময়। তো এই সূত্র দিয়ে করলেও হবে। আনার ও কলি একটি পরীক্ষায় অংশ নেয়। আনার কলি অপেক্ষা 9 নম্বর বেশি পায় এবং আনারের প্রাপ্ত নম্বর দুইজনের প্রাপ্ত নম্বরের 56% হলে আনার ও কলির মার্কস কত হবে? আনার ও কলির মার্কস কত হবে? দুইজনের প্রাপ্ত নম্বরের 56%, দুইজনের মোট যে নাম্বার পেয়েছে তার 56% হইতেছে আনারের প্রাপ্ত নাম্বার। তো আবার এদিকে আবার আনার কলি অপেক্ষা 9 নম্বর বেশি পেয়েছে। যার ফলে ওই 9 নম্বর যে বেশি পেয়ে গেছে এই কারণে কিন্তু 56% ওই যে 6% বেশি এসে গেছে। তো এখানে অনুপাতটা কত হবে? তো এই যে এখানে 56 বাই হইতেছে 44, মানে আপনার হইতেছে যে 56% যদি আপনার আনার বেশি পায় তাহলে বাদবাকি নাম্বার পাইছে হইতেছে যে কলি। তো কত পার্সেন্ট? তো সেটা সেই পার্সেন্টেজ সমান সমান কিন্তু 9। অর্থাৎ হচ্ছে যে 56 মাইনাস হইতেছে যে 44, তো পার্সেন্টেজ সমান সমান হইতেছে 9। তো এইখানের যে আপনার ব্যবধানটা দাঁড়াচ্ছে 10% সমান সমান 9। তো এইখানে উম 10% সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে, মানে এই যে এইখানে যেটা দিয়ে আছে, তো 56 44, তো এখানে সরি 12% সমান সমান 9 তো তাহলে 56% সমান সমান কত? তো 56% সমান সমান 42 ঐকিক নিয়ম করবেন, ঐকিক নিয়ম করলেই বেরিয়ে যাবে এবং 44% সমান সমান 33 মার্ক। তো কলির মার্ক হচ্ছে 33 এবং হচ্ছে যে আপনার আনারের মার্ক হচ্ছে 42। একটি কমিটি তার সদস্যদের কাছে থেকে মোট 3,300 টাকা চাঁদা তুলে যদি প্রত্যেক সদস্য 250 টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? তো 30,300 টাকা চাঁদা তুলছে। তো যদি প্রত্যেক সদস্য 250 টাকা করে চাঁদা দেয় তাহলে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ মানে ওই অনুযায়ী আরকি, মানে ধরতে হবে যে সর্বোচ্চ 250 মানে টাকা দিয়ে গুণ করতে হবে সদস্য সংখ্যা। তো সর্বোচ্চ কত সংখ্যক সদস্য এখানে হইতে পারে? এটা মোটামুটি অ্যা দিয়ে দিয়েছে আপনার, সাধারণ অঙ্কই দিয়ে দিয়েছে। তো ভাগ করলে দেখা যায় যে আপনার 30,300 টাকা হইতে গেলে চাঁদা তুলে, তো সর্বোচ্চ 250 টাকা, মানে 250, ওই যে যেহেতু 250 টাকা করে তুলছে 250 দিয়ে ভাগ দিলে 121 এর কাছাকাছি, অর্থাৎ 121 এর যে ফ্র্যাকশনটা আসবে, তো 121 হইতেছে সর্বোচ্চ হইতে পারে। কারণ এর চেয়ে যদি একজন বেশি নেন 122 কেন হলো না? মানে 122 আপনারা কাছাকাছি পাবেন না। 122 কেন হলো না? কারণ হতেছে যে আপনারা এই 122 কারণ যদি পয়েন্টের বেশি নিয়ে ফেলেন তাহলে তো 30,300 টাকার বেশি হওয়ার কথা, তাই না? তো সর্বোচ্চ আপনার আর যদি তোলা হয় 121 জন হইতে পারে। এর ভিতরে দেখা যাচ্ছে 2 একজন কিছু টাকা বেশি দিতে পারে, কমও দিতে পারে। তো ফ্র্যাকশন আসছে। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা হইতেছে 121 ধরতে হবে। করিম, রহিম একা একটি কাজে যথাক্রমে 60 দিন ও 40 দিন করতে পারে। 60 দিন এবং 40 দিনে করতে পারে। তারা উভয়ে একত্রে কাজটি শুরু করে এবং একত্রে কাজ শেষ হওয়ার তার 4 দিন পূর্বে রহিম কাজ বন্ধ করে দেয়। করিম বাকি কাজ সম্পন্ন করে। কাজটি শেষ হতে মোট কত দিন লেগেছে? কাজটি শেষ হতে মোট কত দিন লেগেছে? তো আপনার হইতেছে টোটাল কাজ করেছে 120 ইউনিট, যেহেতু এখানে হইতেছে এবং রিকোয়ার্ড ডে 3 ডে ডি ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো 2 ডে যদি লাগে, রিকোয়ার্ড কাজ করতে যদি 2 ডে লাগে, তো লেট টোটাল ওয়ার্ক 120 ইউনিট। তো রহিম একা এবং রহিম এবং করিম একা আপনার 40 এবং 60 এবং 40 দিন কাজ করেছে। তো এখানে 20 ধরে নিচ্ছে আপনার লসাগু করে। 40 এবং 60 এর লসাগু হিসাব করে আপনার এই 20 ধরছে, কারণ 60 দুগুণে 120, আবার 40, 3 40 এবং 120। তো 120 ইউনিট কল্পনা করে নিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, তো 2D 60 দিন, অর্থাৎ 2D প্লাস হইতেছে D-4, যে একত্রে যে তারা যেহেতু উভয়ে একত্রে কাজটি শুরু করে এবং একত্রে কাজ শেষ হওয়ার তার 4 দিন পূর্বে রহিম কাজ বন্ধ করে দেয়। একত্রে কাজে শেষ হওয়ার 4 দিন পূর্বে, অর্থাৎ ডি মাইনাস, যেহেতু 4 দিন ডি দিনে শেষ হয়েছে, তো D-4 ইন্টু হইতেছে 3। তার যে মানে অনুপাত, কাজ করার অনুপাত হচ্ছে যে তার একটু স্লো, যেহেতু রহিম একটু স্লো, অর্থাৎ 40 দিন লাগে। তারপরে অর্থাৎ 3 অনুপাত। যদি লসাগু করেন 60 দিয়ে যদি 120 টা ভাগ দিয়ে দেয় তাহলে 2 অনুপাত, অর্থাৎ 2D, এবং যদি 40 ইন্টু 3 অর্থাৎ 120, তো ভাগ দিলে কিন্তু 3। তো ওই যে ওই অনুযায়ী আপনার 2D প্লাস 3D মাইনাস হচ্ছে 4, যেহেতু 4 দিন আগেই সে রহিম চলে গেছে, তো 120 টোটাল মিলে 120 দিনে কাজ শেষ হওয়ার কথা। তো 5D এখান থেকে ক্যালকুলেশন করে ডি এর মান আপনার 26.4 ডেজ। তো 26.4 ডেজ এখানে কোনোটিই নয়, অ্যান্সার কোনোটিই নয়। তো একটি বালতির বড় অঙ্ক, একটি বালতির সাদা বালতির 1/6 পানি দ্বারা পূর্ণ। আবার একটি কালো বালতি যার পানির ধারণ ক্ষমতা সাদা বালতির ধারণ ক্ষমতার অর্ধেক, সেটির 1/2 পানিতে পূর্ণ। যদি সাদা বালতির পানি কালো বালতিতে ঢালা হয় তাহলে কালো বালতির কত অংশ পানি পূর্ণ হবে? পানির ধারণ ক্ষমতা সাদা সাদা বালতির অর্ধেক। হ্যাঁ, সাদা বালতির অর্ধেক ধারণ ক্ষমতা সম্পন্ন একটা, ধরেন মনে করেন যে একটা কোনো যদি একটা হয় 20 লিটার, সাদা বালতি যদি হয় 20 লিটার পানি ধরে, তো কালো বালতি হচ্ছে 10 লিটার পানি ধরে, মানে কম।
তো সাদা বালতির 1/6 অবশ্যই কালা বালতির 1/6 ডাবল হবে, তাই না? তো লেট ক্যাপাসিটি অফ হোয়াইট বাকেট বি 12 ইউনিট অ্যান্ড ব্ল্যাক বাকেট বি 6 ইউনিট, মানে যেহেতু ডাবল, ব্ল্যাক বাকেটের ডাবল। তো অ্যামাউন্ট অফ ওয়াটার ইন হোয়াইট বাকেট হচ্ছে তাহলে 12 ইন্টু 1/6 অর্থাৎ 2 ইউনিট ধরে। তো 2 ইউনিট আছে আর কি, মানে ক্যাপাসিটির 1/6 যেহেতু সেহেতু 12 ইউনিটের 2 ইউনিট আছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ওয়াটার ইন হোয়াইট বাকেট যেটা আছে আর কি, মানে ব্ল্যাক বাকেট হবে, এখানে স্পেলিংটা ভুল করেছে, তো ব্ল্যাক বাকেট হবে দ্বিতীয় অংশটা। তো ব্ল্যাক বাকেটের ক্যাপাসিটি 6, তো তার হাফ হচ্ছে 3 ইউনিট আছে। তো রিকোয়ার্ড ফ্র্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 2 প্লাস হইতেছে 3 ভাগ হইতেছে 6, অর্থাৎ 5/6 পূর্ণ। অর্থাৎ আপনি যদি 2 ইউনিট যোগ করা হয়, যদি এর সাথে যোগ করে দেওয়া হয়, তাহলে টোটাল যে ক্যাপাসিটি অর্থাৎ 6 ইউনিট, ব্ল্যাক বাকেটের ক্যাপাসিটি হচ্ছে 6 ইউনিট। আর হচ্ছে যে আপনার যোগ করা হলো 3 ইউনিট ছিল ব্ল্যাক বাকেট অলরেডি, তার সাথে আরো 2 ইউনিট যোগ করা হলো, তাহলে টোটাল কত হলো? উপরে 5 ইউনিট হলো, আর নিচে যেতেছে যে ক্যাপাসিটি 6 ইউনিট, তো 5/6 অংশ কালো বালতির ফিল আপ, কালো বালতির 5/6 অংশ পূর্ণ। তো এখানে 5/6 অংশ, অর্থাৎ ক নম্বর উত্তর। দ্বিতীয়টি হচ্ছে 13 নম্বর যে অঙ্কটাই, আলম 8 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে, বেলাল 3 দিনে সেটা ভাঙতে পারে। প্রথমে আলম একা 4 দিন কাজ করে, এরপর 2 দিন আলম ও বেলাল একত্রে কাজ করে, অর্থাৎ ওই একজন বানাইতেছে আর একজন ভাঙতেছে আর কি। তো যখন আলম দেওয়াল তৈরি করে এবং বেলাল ভাঙতে থাকে, সেই 2 দিন পর আলম একা বাকি কাজ কত দিনে করতে পারবে? অর্থাৎ আলম 8 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে, টোটাল একটা দেওয়ালের 8 দিন লাগে আলমের, আর বেলাল সেটা আবার 3 দিনে ভেঙে গুড়াই দিতে পারে, ভেঙে গুড়াই দেয়। তো প্রথমে আলম একা 4 দিন কাজ করছে, মানে প্রায় অর্ধেক দেওয়াল কিন্তু তুলে ফেলছে, 4 দিন কাজ করছে। এই সময় আর কেউ নাই, এই সময় আর কি ওই বেলাল ভাঙাচোরা করে নাই। তো বাদ বাকি আবার এরপর 2 দিন যে আলম কাজ করছে তার সাথে আবার বেলালও একত্রে কাজ করে, মানে ভেঙে দিছে কিছু। আলম কিছুটা আগায় নিয়ে গেছিল, আগানোর পরে আরো 2 দিন যে আগাইছিল, তারপরে বেলাল সেই সময় ভেঙে দিছে। তো আগে অঙ্কটা ভালো মতো বুঝতে হবে। তো আলমের এরকম পরিস্থিতিতে যে বেলাল ভাঙতে থাকে, তো এরকম পরিস্থিতিতে বেলাল ভাঙা থামিয়ে দিয়েছে। তো সেই 2 দিন, মানে পরের যে 2 দিন, সেই 2 দিন পর আলম একা আবার কাজ কত দিনে করতে পারবে? তো ওই যে ভাঙাচোরার যে 2 দিন গেল, যে মানে এক পাশ থেকে কাজ করতেছে আর এক পাশ থেকে ভাঙতেছে, তো এই 2 দিন অতিক্রম করার পরে বাদ বাকি যে কাজটুকু থাকলো, মানে একটু তো পিছাই গেল, কারণ ভেঙে তো আবার পিছাই দিচ্ছে ওকে, না হলে তো 8 দিনে শেষ করতো, আর 2 দিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তো এই 2 দিন পর আলম একা বাকি কাজ কত দিনে করতে পারবে? তো আমরা ধরি লেট টোটাল ওয়ার্ক হচ্ছে 48 ইউনিট, টোটাল 48 দিনের একটা কাজ, মনে করেন 48 ইউনিটের একটা কাজ, অর্থাৎ মানে এখানে আর কি 8 দিন, আলমের যে 8 দিন এবং বেলালের যে 3 দিন, এটা এটা আপনার এতে এটা মানে আপনার এখানে লসাগু করা হয়েছে। তো লসাগু করলে এখানে দেখা যাচ্ছে যে 6টা 48 আর হচ্ছে আপনার কত 3 × 36, 3 × 16 = 48। তো এখানে বেলালের 3 দিন আর আলমের 8 দিন, এটা মানে সমান রেশিও আনার জন্য এখানে 48 ইউনিট লসাগু করে 48 ইউনিট নেওয়া হয়েছে। তো পরবর্তী যে ইকুয়েশন, এফিসিয়েন্সি অফ আলম 6, তাহলে এফিসিয়েন্সি কত দাঁড়াইতেছে? আলমের 6 দাঁড়াইতেছে, কারণ 6টা 48, আলম 8 দিনে কাজটি করতে হয়, আর বেলাল হতেছে 3 দিনে ভাঙতে পারে, অর্থাৎ বেলালের এফিসিয়েন্সিটা একটু বেশি। ও 8 দিনে যে কাজটা করতেছে, বেলাল 3 দিনে ঘুরাই ফেলতেছে ভেঙে, মানে ভাঙা তো একটু দ্রুতই হয়, তাই না? গড়া কঠিন, ভাঙা সহজ। তো এখন হচ্ছে যে আপনার বেলাল 16 দিনে, 16 দিনে ভেঙে ফেলতে, মানে 16 দিনে না, মানে এফিসিয়েন্সি আরকি, কর্মদক্ষতা 16, আর আলমের কম অর্থাৎ 6। তো এইখানে ব্যালেন্স করছে এইভাবে, কারণ 3 × 16 = 48, ওইখানে 48 ধরা হয়েছিল, তো 3 × 16 = 48, 16 ইউনিট মনে করেন। তো এইখানে যেটা দাঁড়াচ্ছে যে আলম 4 দিন কাজ করছে, প্রথমে কতটুকু আগাইছে তাহলে 4 × 24, 6 × 4 প্লাস এইখানে আবার কিছুটা পিছাই গেছে, কারণ হচ্ছে যে আপনার যে 6 আলম কাজ করছে, তো আপনার 6 গুণ বাকি যে 2 দিন আলম কাজ করছে আর বেলাল ভাঙছে। তো আলমের কাজের ইউনিট দাঁড়াইছিল যে প্রতি মিনিট 6, আর হইতেছে যে আপনার বেলালের এফিসিয়েন্সি হইতেছে 16। তো আলম তো বেলাল তো পিছনে ভাঙছে, যার ফলে মাইনাস ইন্টু হইতেছে 2 ইভে। আর বাদ বাকি যে আলমের এফিসিয়েন্সি হইতেছে 6, আর ডি হইতেছে আর কতদিন লাগবে সেটাকে আমরা ধরে নিছি ডি। তো তাহলে হচ্ছে 48, টোটাল 48 দিন। তো এই টোটাল দিন মিলে হইতেছে 48 দিন, যাই করুক এই 48 দিনের ভিতর হয়ে যাওয়ার কথা, তাই না? মানে এফিসিয়েন্সি 6 ইন্টু 4, 4 দিন কাজ করছে আলম, তার এই 4 দিন কোনো ঝামেলা ছিল না, কিন্তু পরের 2 দিন আবার যে কাজ করছে তার সাথে বেলাল আবার পিছনে মানে ভাঙার কাজ করছে। তো আলম করছে 6 এফিসিয়েন্সি বেগে, আর বেলাল করছে 16 এফিসিয়েন্সি বেগে। তো 6 - 16 ইন্টু 2 প্লাস হচ্ছে 6 ডি, অর্থাৎ আলমের এফিসিয়েন্সি 6, কারণ যেহেতু বাকি কাজ আলম শেষ করবে, তো আলমের এফিসিয়েন্সি 6 আর ডি হচ্ছে দিন। তো টোটাল মিলে যে ইকুয়েশনটা দাঁড়ালো এর মানে 48, সেইখান থেকে আপনার ইকুয়েশন করবেন 6 ডি সমান 44, তো তারপর ডি সমান 7 দশমিক মানে 33, অর্থাৎ মানে কি বলে 7, মানে আর বাদ বাকি আপনার 7 দিন, 7 দিনও না, 7 দিন বা হচ্ছে 1/3 দিন আর কি, দিনে 1 দিনে 3 ভাগের 1 ভাগ, তো দিন লেগেছে। তো এইখানে যেটি উত্তর হচ্ছে সেটি সম্ভবত নান, কারণ এখানে উত্তর দেওয়া নাই নান, তো এখানে কোনোটাই নাই। তো 14 নম্বর যেটি হচ্ছে, 9 জন বন্ধু হোটেলে খেতে গেল, 9 জন বন্ধু হোটেলে খেতে গেছে, 8 জন বন্ধুর প্রত্যেকে 120 টাকা করে পরিশোধ করলো, এবং অবশিষ্ট বন্ধুটি এদের মোট 9 জনের মোট ব্যয়কৃত অর্থের চেয়ে 80 টাকা বেশি পরিশোধ করলো। মোট ব্যয়কৃত অর্থ হচ্ছে 80 টাকা বেশি পরিশোধ করলো। এদের সকলের মোট ব্যয়কৃত অর্থের পরিমাণ কত? এদের সকলের মোট ব্যয়কৃত অর্থের পরিমাণ কত, মানে টোটাল কত টাকা খরচ হলো সেটা ধরা হয়েছে। তো এইখানে দেখেন যে প্রথম 8 জন কিন্তু 120 টাকা করে খরচ করছে,
তো ঘটনা যেটি দাঁড়িয়েছে যে হিয়ার দ্য টোটাল অ্যামাউন্ট পেইড বাই 8 ফ্রেন্ডস হতেছে 120 টাকা করে প্রথম আটজন। মনে করেন যে যারা একটু দেখা যাচ্ছে যে টাকা শত নাই, আর একজন দেখা যাচ্ছে রিস্কিট আছে, মানে একটা ফ্রেন্ড দেখা যাচ্ছে যে একটু বেশি করে অর্থবিত্তবান আছে। তো বাদ বাকি যে একটা ফ্রেন্ড আছে, দ্য রিমেইনিং ফ্রেন্ড থাকে পেইড 120, মানে 120 টাকা ওর ভাগের টাকা তো খরচ করছে। ইভেন ও হইতেছে কি করছে, ও হইতেছে যে বাদ বাকি যে মানে 80 টাকা মানে অর্থাৎ যে অতিরিক্ত আপনার যে 80 টাকা খরচ হয়েছে, তো তার কি করছে, তার সেটার 120 টাকা মানে অর্থাৎ রিমেইন ফ্রেন্ড পেইড হইতেছে যে 120 টাকা তো করছে, আর গড়ে কত দ্বারা টাকা টাকা খরচ হইতেছে মানে 9 জন দ্বারা, যেহেতু এই যে বলছে যে অবশিষ্ট বন্ধুটি এদের মোট 9 জনের মোট ব্যয়কৃত অর্থের 9 জন যে মোট ব্যয়কৃত অর্থ করছে, তো ওটা কত টাকা আসতেছে সেটা আগে বের করা দরকার। যদি যদি হচ্ছে যে 120 প্লাস হইতেছে আপনার 80 বা হইতেছে যে 8 মানে অর্থাৎ 8 জন যে টাকা খরচ করছে, ও কিন্তু আপনার 8 জনেরও আবার 10 টাকা করে দেওয়ার মতো অবস্থা, মানে আপনার ও তো বেশি খরচ করছে, যার ফলে গড়টা যেটা 9 জন মিলে যে গড়টা দাঁড়াইছে সেটা দাঁড়াইছে কিন্তু 130 টাকা, অর্থাৎ 80 ভাগ 8, তো বাদ বাকি যে টাকা গড় দাঁড়াচ্ছে 130 টাকা করে খরচ করছে। এখন যে বাকি জন যে 9 জন যে টাকা মানে 130 টাকা করে খরচ করা হয়েছে, তারা দাঁড়াইতেছে কত, রিকোয়ার্ড টোটাল অ্যামাউন্ট বাই 9 ফ্রেন্ডস। তো 9 ফ্রেন্ডসের যে টাকাটা, তো 9 ফ্রেন্ডসের টাকাটা দাঁড়াইতেছে কি, 9 ফ্রেন্ডসের টাকাটা দাঁড়াইতেছে 1170 টাকা। মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে আপনার যে 8 জন ফ্রেন্ড তো 120 টাকা করে দিল, তাই না? তো 8 জন ফ্রেন্ড 120 টাকা করে দিছে, 8 জন ফ্রেন্ডের যে 20 টাকা দিছে, 8 জন ফ্রেন্ডের চেয়েও ও 80 টাকা বেশি পে করছে। তো এখন হয়েছে কাহিনী, তো 8 জন ফ্রেন্ডের চেয়ে যে বেশি টাকা পে করে, তো হচ্ছে যে এই যে 80 টাকা করে এটা যদি আপনার সবার ভিতর ভাগ করে দেওয়া হয় তাহলে কত করে পড়তেছে, 130 টাকা করে পড়তেছে না, কারণ 10 টাকা করে সবার পর চলে যাচ্ছে। তো গড়ে যে টাকাটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু 130 টাকা করে, মানে ওই 80 টাকা যদি আপনি বাড়তে ধরেন, তো সেটা দাঁড়াচ্ছে, তো রিকোয়ার্ড টোটাল অ্যামাউন্ট দাঁড়াইতেছে যেটা 9 ফ্রেন্ড দিয়ে 130 ইন্টু 9 অর্থাৎ 1170 টাকা, অর্থাৎ উত্তর খ। তো আপনার একটু পজ করে, আবার না বুঝলে আবার পজ করে আপনার একটু বুঝে নেবেন আর কি। তো 15 নম্বর যেটি অঙ্ক, যদি বড় ভাইয়ের বয়সের সাথে 1 যোগ করা হয় তাহলে দুই ভাইয়ের বয়সের অনুপাত হয় 1:2। আবার যদি ছোট ভাইয়ের বয়স থেকে 2 বিয়োগ করা হয় তাহলে তাদের বয়স এর অনুপাত 1:3। তো দুই ভাইয়ের বয়সের সমষ্টি কত, যদি বলা হয়েছে যে বড় ভাইয়ের বয়সের সাথে যদি 1 যোগ করা হয়, মাত্র মানে বড় ভাইয়ের একটা বয়স আছে মনে করেন, তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে তার অনুপাত দাঁড়ায় যে ছোট ভাই 1 অনুপাত বড় ভাই 2 অনুপাত, মানে ছোট ভাই যদি 5 বছর হয় বড় ভাই 10 বছর। তো আবার বলা হয়েছে যে যদি 2 বিয়োগ করা হয়, যদি ছোট ভাইয়ের বয়স থেকে আবার 2 বিয়োগ করা যায় তাহলে আবার অনুপাতটা একটু বেশি হয়ে যায়, মানে 1:3 হয়ে যায়, 1:3 হয়ে যায়। তো এটা ধরি আমরা হেয়ার লেট এজ অফ এল্ডার ব্রাদার, অর্থাৎ এল্ডার যে আছে তার বয়স ধরি, এল্ডার যে ইয়ঙ্গারের বয়স হচ্ছে ওয়াই অর্থাৎ ইয়ঙ্গার। তো এইখানে যে অ্যাট দ্য কোয়েশ্চেন মানে আপনার কোয়েশ্চেন অনুপাতে যেটা হচ্ছে তারা হচ্ছে ওয়াই বাই হচ্ছে যে মানে অনুপাত তো মানে আপনার ভগ্নাংশ আকারেই হয়, তাই না? অনুপাতটা যদি ইস্টুকে যদি আপনি মানে লেখেন তাহলে ভগ্নাংশ অনুপাতেই লিখতে হবে, সমীকরণে লিখেন। তো ওয়াই উপরে ওয়াই ইয়ঙ্গার, তার নিচে হচ্ছে E+1 অর্থাৎ এল্ডার ব্রাদারের সাথে 1 যোগ হবে, তো E+1 সমান হাফ অর্থাৎ 1:2। তো এখান থেকে একটা সমীকরণ দাঁড়ালো যে 2y সমান E+1। আবার এগেইন পরে দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে, তো দ্বিতীয় ইকুয়েশনে দাঁড়াচ্ছে কত, y-2 বা হচ্ছে অর্থাৎ হচ্ছে যে যে ইয়াঙ্গার ব্রাদার থেকে যদি 2 বছর বাদ দেওয়া যায়, তাকে যদি আবার ভাগ করা যায় অর্থাৎ অনুপাত অনুযায়ী যদি দেখানো যায়, তো 1:3। তো এখান থেকে একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে যে সমান 3y-6। তো এই যে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, তো ফ্রম ইকুয়েশন 1 এবং 2 উই হ্যাভ 2y সমান 3y-6+1। তো এটা দাঁড়াচ্ছে y-5 এবং সমান 9। তো এটাই কিন্তু দাঁড়াচ্ছে। তো এখান থেকে আমরা কি দেখতে পারি যে এটা আপনার ইয়ঙ্গারের বয়স হচ্ছে 5 বছর, এল্ডারের বয়স 9 বছর। তাহলে এখন যদি আপনি শুদ্ধি পরীক্ষা করেন যে এই যে দেখেন আপনার 5 বছর ইয়াঙ্গারের বয়স আর এল্ডারের বয়স যদি 1 বছর যোগ করা যায়, 9 + 1 হয়, তাহলে কিন্তু 1:3 হয়, অর্থাৎ 5 বছর আর 10 বছর। আবার যদি ধরেন আপনার ইয়াঙ্গারের ব্রাদারে যদি 1 বছর কমাই দেওয়া যায়, অর্থাৎ যদি 5 থেকে 1 বছর কমাই দেওয়া যায় তাহলে কত দাঁড়ায়, 4, 2 বছর কমাই দেওয়া যায় তাহলে হচ্ছে 5 থেকে 2 বছর কমাই দিলে 3। তো 3 অনুপাত হচ্ছে 9 অর্থাৎ 1:3। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।